May I come in, sir? Yes, come in. দাঁড়িয়ে কেন? Have a seat. তুমি এলিনা, রাইট? Yes, sir. প্রভিসি আমাকে তোমার কথা বলেছেন। তোমার তো থিসিস প্রায় শেষের দিকে। Yes, sir. আমি তোমাকে কিছু বই রেফার করব, ওগুলো তুমি লাইব্রেরিতেই পাবে, সেখান থেকে নিয়ে নিও। ওখানে অনেক তথ্য-উপাত্ত সবকিছু পাবে। স্যার, আমি তথ্য উপাত্ত পাশাপাশি ঘটনাস্থল ও তার আশেপাশের সবকিছু নিজের চোখে দেখতে চাই। হ্যাঁ, অবশ্যই যাবে। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইজ মোর ইম্পর্ট্যান্ট। ভালো মনে তাকে বলা যায় না। তুমি তো বেশ ভালোই বাংলা শিখেছো। আমার বাংলা বলতে ভালো লাগে, যেটা ভালো লাগে সেটা তাড়াতাড়ি শেখা যায়। তুমি ঠিকই বলেছো। কি যেন তোমার নাম? এলিনা, এলিনা। রাইট। যে জিনিস ভালো লাগে আর যে জিনিসের প্রতি কিউরিওসিটি থাকে সেটা সত্যি খুব তাড়াতাড়ি শেখা যায়। When you do enjoying something, it's easier to focus on it, and you are more likely to complete it perfectly, which is the foundation of a good result. স্যার, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে কাজ করতে ভালো লাগে সে কাজ করা সহজ, আর যে কাজে নিখুঁতভাবে করার প্রবণতা বাড়ে, যেটা ভালো ফলাফল বয়ে আনে। আরে তুমি তো ভালো বাংলা শিখে গেছো। ইনফ্যাক্ট enjoying the work reduce fatigue, but rather maintains enthusiasm and energy, thus increasing the chances of success. ভালো লাগার কারণে কাজে ক্লান্তি কমছে, বরং উৎসাহ উদ্যম বাড়ে, পাশাপাশি ভালো ফলাফল বয়ে আনে, ফলে কাজটি সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। Exactly, you are right. It's easier to do something you love regularly. This consistency builds efficiency and brings good results over time. ঠিক ঠিক বলেছেন। পছন্দের কাজ হলে তা নিয়মিত করা সহজ হয় এবং এই ধারাবাহিকতায় কাজের দক্ষতা বাড়ে, পাশাপাশি সময়ের সাথে সাথে ভালো ফল বয়ে আনে। স্যার, আপনি আমার সাথে বাংলা ভাষায় কথা বলবেন। বাংলা ভাষা আমার ভালো লাগে। বাংলা ভাষা শিখতে সহজ হবে যদি আপনি কথা বলেন। বাংলাদেশ এবং বাংলা ভাষা দুটাই আমার পছন্দের। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের দেশকে, আমাদের ভাষাকে পছন্দ করার জন্য। তোমাকে আমি মিষ্টিমুখ করাবো, যেটাকে বলে নৈবেদ্য। তোমার প্রতি আমার আনন্দ প্রকাশ। মিষ্টি, বাংলাদেশের মিষ্টি আমার খুব পছন্দ। ওই যে রসগোল্লা, সন্দেশ, রসমালাই, and another one is jalebi. What a technique of making jalebi. এক পেজ, দুই পেজ, আড়াই পেজ। Wow, oh my god, খুব মজা। বাবা, তুমি তো বাংলাদেশ সম্পর্কে সবকিছু জেনে ফেলেছো। Not much, একটু একটু, এখনো অনেক কিছু জানার বাকি আছে। জেনে যাবে, বাকিটুকু আমি তোমাকে জানিয়ে দেবো। এখন চলো, তোমাকে মিষ্টিমুখ করাবো। আমি মিষ্টির পাশাপাশি খেতে চাই, ক্ষুধা লেগেছে। আলুর দম আর লুচি আমার পছন্দের খাবার। আরে এটা তো একদমই বাঙালি খাবার। আমার খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমে তোমাকে লুচি আর আলুর দম খাওয়াবো, তারপরে মিষ্টি। ওকে, ঠিক আছে, Okay. চলো। আরে বাবা, আমাকে দিচ্ছ কেন? আরে তুমি নাও না। আরে বাবা, দেশের মাছ, থাকিস বিদেশে, কতদিন পরে আসলি, কোথায় পাবি? খা। বাবা, তোর মা বেঁচে থাকলে তো তোর স্বাদ মতো, তোর ইচ্ছা মতো খাবার রান্না করতে পারতো। আমি যতটুকু পেরেছি করেছি। বাবা বাবা আমার কোনো কষ্ট হচ্ছে না। হ্যাঁ, সেতারা বুয়া তো ওই মায়ের মতো রান্না করার চেষ্টা করে যাচ্ছে। তোর মা নেই, ঘরের আলো নেই। তুই বিদেশে থাকিস পরিবার নিয়ে, আব্দুর রহমানটাও বিদেশে চলে যাবে, তখন তো আরো নিঃসঙ্গ হয়ে যাব। বাবা, এভাবে বলছো কেন? আমরা তো আসা যাওয়ার মধ্যেই থাকবো। আচ্ছা, এখন এসব কথা বাদ দে তো, তুই খা। No, no rice. I can eat rice. Give me smorgas or pai chai pana.
এগুলো এখন কোথায় পাবো? যা দিচ্ছি তাই খেয়ে নাও। নাও, টেক ইট। No, no, no rice. Give me small rice or pie type pana. Give me good food. I can't eat rice. ইউ আর এ গুড বয়, প্লিজ ডোন্ট। রায়না, জোর করো না, পরে আবার কান্নাকাটি শুরু করবে, থামাতে পারবে না। তাহলে কি করবো? ওর জন্য সিরিয়াস খাবার এখন কোথায় পাবো? কেন তোমার ছেলেমেয়েরা বাংলাদেশি খাবার, ভাত, মাছ, মাংস, শাক সবজি এসব খায় না? খাওয়াই বাবা, সব সময় খাওয়ানো হয় না। ওই আমাদের ওখানে যদি কোনো উৎসব থাকে, বাঙালি উৎসব, সেদিন আমরা সবাই মিলে যে এই ভাত, মাছ, সবজি, ভর্তা এগুলো খাই, ওদেরও খাওয়াই। খুবই দুঃখজনক। যা আমাদের রোজকার খাবার, সেগুলো তোমাদের উৎসব করে খেতে হয়। তো বৌমা, আমার দাদা ভাইরা কি খেতে চাচ্ছে সেটাই দাও, না খেলে তো দুর্বল হয়ে যাবে। আপনার দাদা ভাই যা খেতে যাচ্ছে, এখন এটা কোথায় পাবো বাবা? কি এমন জিনিস বলো তো? বাংলাদেশে কিন্তু সবই পাওয়া যায়। বাবা, ও খেতে চাচ্ছে স্মোরগার অথবা পাইটাই পানা। বাবা, ওই স্মোরগাস হলো বিভিন্ন টপিং সহ ওপেন স্যান্ডউইচ। স্যান্ডউইচ তো করে দিতে পারো, ঘরে তো পাউরুটি আছে। আর টপিংস হিসাবে কি দাও? বাবা, টপিং হলো খাবারের স্বাদ বা খাবারের চেহারা উন্নত করতে সস, ক্রিম, বাদাম, পনির বা ফল যেগুলো দেখতে সুন্দর লাগে খাবারের উপরে ছড়িয়ে দেওয়া হয় বা খাবারের সাথে যোগ করা হয়, সেগুলোকে টপিং বলে। সবই ঘরে আছে বৌমা, বানিয়ে দাও। আমিও ভাত খাবো না, আমাকে ওঠাই দাও। বুঝেছেন বাবা, দুজনেরই একই রকম পছন্দ। কি করবে, যেরকম অভ্যাস বানিয়েছো সেরকমই তো হবে। বাবা, সকালবেলা ঘুম থেকে উঠে কিচেনে গিয়ে মাথায় হাত পড়ে, তারপরে ওদের কি খাওয়াবো বা ওদের স্বাস্থ্যের জন্য কোনটা উপযোগী সেটাও তো মাথায় রাখতে হবে। আর আমরা তো ওখানে কর্মজীবী নারী, আমরা ঘরে বাইরে দুজনেই তো চাকরি করি, তাই আমাদের সময়টাও মেপে চলতে হয়। হ্যাঁ বাবা, রায়না ঠিকই বলেছে, আমাদের এখানে ঘড়ি মেপে চলতে হয়, আমাদের দুজনকেই কাজ করতে হয়। এসব কখন করবো বলো বাবা? বাবা, তুমি নিচ্ছ না কেন? খাও না। দিচ্ছি, খাও। তোমরা তোমাদের বিদেশি খাবার খাও, আমরা আমাদের বাঙালি খাবার খাই। তোমার খাওয়া শেষ? Yes. আলুর দমটা খুব মজার ছিল। তাহলে আরো নাও, দিতে বলি। No, no more. It's enough. আমি এখন মিষ্টি খেতে চাই। অবশ্যই, তোমাকে তো মিষ্টি খাওয়ার জন্য এখানে নিয়ে এসেছি। মানিক ভাই। কিন্তু আপনাকেও মিষ্টি খেতে হবে। আচ্ছা মানিক ভাই, 2 প্লেট মিষ্টি দিবেন, রসগোল্লা আর ছানা, ঠিক আছে? ভাবছি মিষ্টি দিতে কত সময় লাগে। হ্যাঁ, দিয়েছে। কি ভাবছেন? না, ভাবছি তোমার থিসিসের কাজ তো প্রায় শেষ, এখন আমি জাস্ট ফাইনাল প্রোগ্রেসটা দেখে দিলেই তুমি বোর্ডের কাছে সাবমিট করতে পারবে। আমি ফাইনাল কনক্লুশন এন্ড রেফারেন্স শেষ করব, কিন্তু থিসিস অ্যাবস্ট্রাক্ট শেষ করব না। অ্যাবস্ট্রাক্ট শেষ করবে না মানে? অ্যাবস্ট্রাক্ট শেষ না করলে সম্পাদনা আর চূড়ান্তকরণ করে থিসিস জমা দিবে কি করে? শেষ করতে চাই না, তাই শেষ করব না। শেষ করতে চাও না মানে তুমি থিসিস শেষ না করলে দেশে যাবে কি করে? দেশে ফিরতে চাই না। থিসিস শেষ করতে চাও না, দেশে ফিরে যেতে চাও না, আমি তো তোমাকে আর বেশি সময় দিতে পারবো না। আচ্ছা, অসুবিধাটা কোথায়? টাইম ইজ দ্য বেস্ট হিলার। হিলার? হোয়াট ইজ দ্য হিল? আর অসুবিধাটা কোথায়? Time will give you the right answer at the right moment. সময় সঠিক উত্তরটা দিবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টুটুল সাহেব আছেন? জি স্যার আছেন, কিন্তু আপনার কি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে? না না, আপনি বলুন, হান্নান এসেছে।
কে? স্যার, হান্নান সাহেব এসেছে আপনার সাথে দেখা করতে। কোথা থেকে এসছে? আমার কাছে? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ভালো করে জিজ্ঞেস করো কোথা থেকে এসেছে, পুরো নাম কি এবং কার কাছে এসছে। আপনার পুরো নাম কি, কোথা থেকে এসেছেন? বলুন, আব্দুল হান্নান, সুইডেন প্রবাসী। স্যার, আব্দুল হান্নান, সুইডেন প্রবাসী। আব্দুল হান্নান, সুইডেন প্রবাসী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দাও, আমার রুমে পাঠিয়ে দাও। জি স্যার, পাঠিয়ে দিচ্ছি। আপনি যেতে পারেন। থ্যাংক ইউ। আরে বন্ধু, এই তো ভালো আছি, তুই কেমন আছিস? এই চলে যাচ্ছে। কবে আসলি? দিন সাথে হলো। আচ্ছা, তুই প্রিয়ার কাছে জিজ্ঞেস করার কি দরকার আছে? সরাসরি আমার রুমে চলে আসবি। ফর্মালিটিস আছে না, বিয়ে রেখেছিস, তার তো কিছু কাজকর্ম থাকতে হবে নাকি? একটু খবরদারি করে বইতেই, তাছাড়া তার আরো অনেক কাজ আছে। বস 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 বস। দাঁড়া, শোনো, এখন আমার রুমে কাউকে পাঠাবে না, আর আমাদের জন্য চা নাস্তা পাঠাও। তা বন্ধু বল, কবে আসলি আর কতদিনের জন্য? এই 7 দিন হলো, 15 দিনের জন্য এসেছি। হঠাৎ আব্বা অসুস্থ হয়ে গেল, নানা দুশ্চিন্তা, আম্মা নেই, তাই অনেক কিছু চিন্তা ভাবনা করে ফ্যামিলি নিয়ে চলে এলাম। খুবই ভালো করেছিস। তা আঙ্কেলের শরীরটা এখন কেমন? ভালো, একটা মাইল স্ট্রোক করেছে, বয়স হয়েছে, নানা রকম দুশ্চিন্তা করে। দুশ্চিন্তা লাঘবের ব্যবস্থা কর তোরা। ও ভালো কথা, তোর ছোট ভাই এখন কি করে? আব্দুর রহমান, আরে সে তো ওই সিম্পোজিয়াম, ওয়ার্কশপ, ট্রেনিং এই নিয়ে ব্যস্ত। হ্যাঁ, দেশের নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছে, দেশ বিদেশ যাচ্ছে। শুনলাম সে নাকি আমেরিকায় চলে যাবে। অবশ্য আব্বা বলে দিয়েছে, যেতে হয় যাও, হ্যাঁ, কিন্তু ওখানে যেহেতু দাসত্ব করবে। তাই? আরে আঙ্কেল দারুণ কথা বলেছে। আরে আমি এই আশঙ্কাতেই তো আমেরিকা লেখাপড়া করেছি, ভালো একটা চাকরি পেয়েছি, ভালো বেতন, কিন্তু লাইফ নেই, ভালো লাগছিল না। তাই আমেরিকা থেকেই বাংলাদেশের জব মার্কেটে সার্চ করলাম। বিদেশি ডিগ্রি থাকায় ভালো চাকরি পেয়ে গেলাম, এই যে চলে আসলাম, ভালো আছি। তা তুই কি করছিস ওখানে? করছি বন্ধু, করছি। ওখানে আসলে টেকনিক্যাল জবের খুব ভালো অপরচুনিটি। আর মূল কথা হচ্ছে যে ওখানে ভালো কিছু করতে হলে ভাষাটা খুব ভালো করে শিখতে হবে। তার মানে তুই সুইডিশ ভাষা খুব ভালো জানিস না? মোটামুটি, খুব কষ্টকর, কিন্তু তারপরেও শিখতে হবে। এটা ভালো উপার্জন করতে গেলে ভালো করে শিখতে হবে। তা তুই কি ওখানে থেকে যাওয়ার চেষ্টা করছিস? ইউরোপে স্থায়ী হওয়ার জন্য সুইডেন খুব একটা খারাপ না, কিন্তু বন্ধু খুব কষ্ট করে রোজগার করতে হবে। তার মানে তুই কি ওখানে অনিশ্চয়তার মধ্যে আছিস? অনিশ্চয়তা ঠিক বলবো না, কিন্তু তারপরেও, কিন্তু বন্ধু সমস্যা হচ্ছে ওখানে আমাদের বাচ্চা কাচ্চাকে তো বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি এগুলো কিছু শেখাতে পারছি না। কেন? ঘরে শেখাবি। আরে মা ঘর আর সমাজ হলো সন্তানের প্রথম পাঠশালা। বললেই তো হবে না বন্ধু, সুইডেনে, বিদেশে এগুলো নিয়ম হচ্ছে 18 বছর হয়ে যাওয়ার পরে তারা সব কিছু থেকে স্বাধীনতা, বাক স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, বাইরে যাবে আসবে, কোনো কিছুতে কিছু বলা যাবে না। ধর্ম করবে কি করবে না সবই তাদের স্বাধীনতা। তাই তো ভয়ে ভয়ে আছি, আবার কখন অমানুষ হয়ে না যায়। হ্যাঁ, আরে এই আশঙ্কাতেই তো আমি দেশে চলে এসেছি। আরে বিদেশে লেখাপড়া করেছি, ভালো চাকরি পেয়েছি, আমার মেধা, জ্ঞান, শক্তি সব দেশের কাজে লাগাতে পারছি। বলতে পারিস এটা আমার কাছে একটা গর্বের, এটা আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তা অবশ্য হ্যাঁ, নিয়ে আসো, নিয়ে আসো, রাখো। ঠিক আছে, তুমি যাও, নে বিস্কিট নে। থ্যাংক ইউ বন্ধু। বন্ধু, তোর জন্য আমার খুব আফসোস হয়। আফসোস? আমার জন্য আফসোস? কিসের আফসোস? না না, তোর না, আরে দেশের কথা ভেবে আফসোস হচ্ছে। এই যে তোর মেধা, শক্তি, জ্ঞান দেশের কোনো কাজেই লাগছে না। এই যে তুই দেখ,
দেশের মেধাবীরা বিদেশে গিয়ে উন্নত গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিগত জ্ঞান অর্জন করে সেই দেশকেই উপকৃত করছে। পরোক্ষভাবে সেই দেশের অর্থনীতি এবং প্রযুক্তিগতভাবে সহযোগিতা করছে। তা অবশ্য ঠিক। আমাদের দেশের অনেক মেধাবী ছাত্রছাত্রী বিদেশে গিয়ে উন্নত জীবনের আশায় আর দেশে ফিরে আসছে না। হ্যাঁ, এটা দেশের মেধা পাচার হিসেবে চিহ্নিত। ফলে দেশের অনেক বড় ক্ষতি হচ্ছে, যার ফলে দেশ মেধাশূন্য হচ্ছে এবং মানব সম্পদ উন্নয়নে ঘাটতি দেখা দিচ্ছে। কিন্তু বন্ধু, তারাও তো কষ্ট করে উচ্চ বেতনে কাজ করে আমাদের দেশে রেমিটেন্স পাঠাচ্ছে, যা আমাদের দেশের অর্থনীতি এবং উন্নয়নে অবদান রাখছে। আর এদিকে আমাদের দেশের মেধাবীরা বিদেশে চলে যায়, দেশের উচ্চ শিক্ষা, উন্নয়ন এবং গবেষণায় ঘাটতি দেখা দিচ্ছে। বিষয়টা আসলে খুব ভাববার বিষয়, কিন্তু আমরা ভেবে কি করব বন্ধু? বন্ধু, কি আজকে উঠতে হবে, যদি সময় পাই আবার দেখা হবে। ঠিক আছে, না হলে কোনো সময় আবার দেখা হবে। ঠিক আছে, আমি আসবো, আঙ্কেলকে দেখতে আসবো। বন্ধু, হ্যাঁ, দোয়া রাখো বন্ধু। Okay. তুমি নোট করে নাও। ওকে স্যার। শুরু করব। ইয়েস স্যার। আমি বাংলাদেশের স্যার, প্লিজ সরি, মে আই রেকর্ড? Yeah, of course. থ্যাংক ইউ স্যার। আমি বাংলাদেশের মহান ভাষা আন্দোলনের মায়ের ভাষা বাংলা ভাষা বাংলাদেশের জাতীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠা করার রক্তক্ষয়ী আন্দোলনের ক্রোনোলজিক্যাল হিস্ট্রিটা এখন বলছি, ঠিক আছে? ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়ে ভারত ও পাকিস্তান 1947 সালে স্বাধীনতা লাভ করে। পাকিস্তান 14 আগস্ট এবং ভারত 15 আগস্ট। দেশভাগের সময় পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল 6,90,00,000 আর পশ্চিম পাকিস্তানের মোট জনসংখ্যা ছিল 2,50,00,000। অথচ স্বাধীনতার পর করাচিতে অনুষ্ঠিত পাকিস্তান শিক্ষা সম্মেলনে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুর পক্ষে সুপারিশ করা হয়, কিন্তু অধিক জনসংখ্যার পূর্ব পাকিস্তানের জনগণের ভাষা ছিল বাংলা। কিছুদিন পর তমুদ্দিন মজলিসের নুরুল হক তাকে আহ্বায়ক করে প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, তমুদ্দিন মজলিস এবং সেখানকার নুরুল হক। ওকে, 28 ফেব্রুয়ারি 1948 তারিখে তমুদ্দিন মজলিস ও পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ যৌথভাবে 11 মার্চ প্রতিবাদ দিবস পালন করে। খুলনা, পাবনা, মুন্সিগঞ্জ ও দিনাজপুরে ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়ে। তুমি ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, ক্যান ইউ রিপিট অ্যাগেইন? হ্যাঁ, শিওর। খুলনা, পাবনা, মুন্সিগঞ্জ ও দিনাজপুরে ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়ে। দেন 2 মার্চ 1948 তারিখে গঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। 11 মার্চ 1948 তারিখে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের উদ্যোগে পূর্ব পাকিস্তানে ধর্মঘট পালিত হয়। প্রায় 200 জন আহত হয়, জেলবন্দী হয় 69 জন। ওই দিন রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালনের ঘোষণা করা হয়। 11 মার্চ 1948 ঘোষণা এসেছিল। 13 মার্চ 1948 বাংলা ভাষার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হয়। তারপর কয়েকদিন দেশব্যাপী ধর্মঘট ছড়িয়ে পড়ে। 21 মার্চ 1948 তারিখে রমনা রেসকোর্স ময়দানে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, অন্য কোনো ভাষা নয়। নোট করেছো? 23 মার্চ একে ফজলুল হক তীব্র প্রতিবাদ করেন। 5 এপ্রিল 1948 তারিখে মাওলানা আকরাম খান রাষ্ট্রভাষা উর্দু হওয়ার পক্ষে মতামত দেন। 16 মার্চ 1951 তারিখে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, বাংলা ভাষা অবহেলিত হলে আমি ব্যক্তিগতভাবে বিদ্রোহ করব। 27 জানুয়ারি 1952 প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুই হবে বলে ঘোষণা দেন। 4 ফেব্রুয়ারি 1952 সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে সারা দেশে প্রতিবাদ দিবস পালিত হয়। এটা নোট করে নিও। 20 ফেব্রুয়ারি 1952 তারিখে 1 মাসের জন্য 144 ধারা জারি করা হয়। জনসভা, শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল নিষিদ্ধ করা হয়। আর ইউ ক্লিয়ার? ওই দিনই সন্ধ্যায় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির বৈঠকে 144 ধারা ভঙ্গ করা হবে কিনা সেটা পর্যালোচনা করা হয়। এরপরে আসলো 21 ফেব্রুয়ারি 1952। সকাল 7টা থেকে আগ্নেয়াস্ত্র হাতে ইউনিভার্সিটির বাইরে পুলিশ বাহিনী অবস্থান নেয়।
সকাল 8টা থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জামায়াত শুরু হয়। সকাল 11টার দিকে গাজীউল হকের নেতৃত্বে আমতলায় ছাত্রসভায় 144 ধারা ভঙ্গের সিদ্ধান্ত হয় এবং ছাত্ররা 10 জনের এক একটি দলে বিভক্ত হয়ে পড়ে। Can you repeat this again? ইয়া শিওর। গাজীউল হকের নেতৃত্বে আমতলায় ছাত্রসভায় 144 ধারা ভঙ্গের সিদ্ধান্ত হয় এবং ছাত্ররা 10 জনের এক একটি দলে বিভক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের চত্বর থেকে বের হওয়া মাত্রই পুলিশ হামলা চালায়। বিকাল 3:10 পুলিশ ছাত্রদের উপর 27 রাউন্ড গুলি চালায়। 21 জন হতাহত হন। শহীদ হন কমপক্ষে 4 জন। প্রথম শহীদ এমএ দ্বিতীয় বর্ষের ছাত্র আব্দুল বরকত। বাকিরা হলেন আব্দুল জব্বার, রফিক উদ্দিন এবং আব্দুল সালাম। পয়েন্ট করেছ? ঠিক আছে, আসি। সারা দেশে শোকের ছায়া নেমে আসে। রাজশাহী কলেজের নিউ হোস্টেল প্রাঙ্গণে নির্মিত হয় দেশের প্রথম শহীদ মিনার। 22 ফেব্রুয়ারি মেডিকেল হোস্টেল প্রাঙ্গণে গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়। সরকার আরো ক্ষুব্ধ হয়ে পুলিশের পাশাপাশি ইপিআর সেনাবাহিনী দিয়ে হামলা চালায়। গুলিতে শফিউর রহমান, রিকশা চালক আব্দুল আওয়াল, কিশোর ওহিউল্লাহ সহ অনেক মানুষ শহীদ হয়। 23 ফেব্রুয়ারি একে ফজলুল হক ছাত্রদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে। 23 ফেব্রুয়ারি ওই দিন রাতেই মেডিকেল হোস্টেলের 12 নং শেডের কাছে ছাত্ররা ঢাকার প্রথম শহীদ মিনার গড়ে তোলেন। পরদিন শহীদ শফিউর রহমানের পিতা অনানুষ্ঠানিকভাবে তা উদ্বোধন করেন। তারপরের ইতিহাস ক্ষোভের, ঘৃণার আর প্রতিবাদের ইতিহাস। 21 ফেব্রুয়ারি 1956 সরকারিভাবে প্রথম শহীদ দিবস পালিত হয় এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়। 1999 সালে 17 নভেম্বর ইউনেস্কো কর্তৃক 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। 21 ফেব্রুয়ারি 2000 সাল থেকে সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। I hope you are clear, right? You see this? This is fish. Wow, looks fine. What do they eat? Ask them. Hello, fish. Hello. What do you eat? Hello, fish. Grandpa, your fish looks fine. What do they eat? এরা হচ্ছে মাছ, রঙিন মাছ। তোমার যেমন দাঁত আছে, আমার দাঁত আছে, ওদের কিন্তু দাঁত নাই। সেই জন্য ওদেরকে নরম খাবার দেওয়া হয়, লাইক ফ্লেক্স, প্লেট টাইপের। ডু ইউ নো হোয়াই ফিশ ইন হোম? Yes, I know. দাদু ভাই, তুমি বাংলায় বলো যাতে আমি বুঝতে পারি তুমি কি বলতে চাচ্ছ। No, আমি বাংলা ভালো করে বলতে পারি না। তাহলে শোনো, মানুষ শখ করে মাছ রাখে বাড়িতে, কেউ বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য রাখে, কেউ কেউ আবার মনে করে ঘরে মাছ থাকলে তাদের সৌভাগ্য বৃদ্ধি পায়। এই সব কারণে মানুষ ঘরে মাছ রাখে। বুঝতে পেরেছ? খুবই দুঃখজনক, বাংলাদেশি হয়ে বাংলা বুঝতে পারবে না, বাংলা ভাষায় কথা বলতে পারবে না, বাংলা ভাষা পড়তে পারবে না। এটা তো মেনে নেওয়া যায় না। বাবা, ওদেশে তো বাংলা শিক্ষার কোনো স্কুল নেই, আর ওদেশের আসলে লেখাপড়ার সিস্টেমটাই আলাদা। এই ধরো গ্রুপ ওয়ার্ক, খেলাধুলা, এর মধ্যেই লেখাপড়াটা হয়ে যায়। আর প্রি স্কুল থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত সব শিক্ষা একেবারে ফ্রি। তারপরও তো আমাদের দেশের ছেলেমেয়েরা ওই সব দেশে গিয়ে মেধা বিক্রি করছে, আর আমার দেশ ক্রমেই মেধা শূন্য হয়ে যাচ্ছে। তা তোমরা ফিরে যাচ্ছ কবে? বাবা, আপনার নাতি নাতিদের স্কুল তো খোলাই, তারপরেও আমরা 10-15 দিনের অ্যাবসেন্স থাকার ইনফরমেশন দিয়ে এসেছি। বাচ্চাদের লেখাপড়ার বিষয়ে বাচ্চাদের মাই দেখাশোনা করে? হ্যাঁ বা, সেরকমই বলতে পারো। জীবনের প্রথম যা কিছু শিক্ষা পায় মায়ের কাছ থেকে। তুমি কি ঘরে বাচ্চাদের বাংলা শেখাও? বয়স 7 পার হয়ে গেছে, ধর্মীয় শিক্ষা দিচ্ছ, ছেলে মেয়েদের কখনো শহীদ মিনার দেখিয়েছ, স্মৃতিসৌধ দেখিয়েছ? শিশুদের বেড়ে ওঠার সময়ে তাদের শারীরিক, মানসিক এবং সামাজিক উন্নতির জন্য সঠিক শিক্ষাটা খুবই জরুরি। 1 থেকে 3 বছরের মধ্যে বাচ্চার মৌলিক সামাজিকতা ও ভাষা শিক্ষা দেবে তাদের বাবা মা।
ওখানকার প্রি স্কুলে এসবই তো শেখায় বাবা। সেটা তো তাদের সংস্কৃতি অনুযায়ী শেখায়। তুমি কি তোমার সংস্কৃতি বাচ্চাদেরকে কখনো চিনিয়েছো বা শিখিয়েছো? দেশের সংস্কৃতির সঙ্গে সংশ্লিষ্ট না থাকলে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। শিশুকে সঠিক সময়ে সঠিক শিক্ষা দেওয়াটা অত্যন্ত জরুরি তাদের ভবিষ্যৎ জীবনের জন্য। আমার বাবা ভাষা আন্দোলন করেছেন 52 সালে, আর তারই উত্তরসূরিরা বাংলা ভাষা জানবে না, বাংলা ভাষা চর্চা করবে না, তো হতে পারে না। এই বিকেলে আবার কে এলো? ছোট মেয়ে এসেছে বোধহয়। না না, ছোট মেয়ে তো সন্ধ্যার আগে আসে না। এই, তোমার কাছে কেউ এসছে নাকি? তোমার কোনো বন্ধু বান্ধব? না না, আমি তো কাউকে বলে আসিনি। ও হ্যাঁ, আমি একজনকে দেখা করতে বলেছিলাম। আচ্ছা, আমি যে দেখি। হ্যাঁ, ঠিক আছে বৌমা, তুমি ওদেরকে নিয়ে ঘরে যাও। শহীদ ভাইদের শহীদ ভাইদের মুখ মনে করো আর গভীর বেদনায় মুখ স্তব্ধ হয়ে যাও। মনে করো তোমাকে মুক্তি দিতেই সে এমন করিয়া অসময়ে বিদায় লইয়াছে। কাজী নজরুল ইসলাম, হি ইজ আ ন্যাশনাল পোয়েট। ইয়েস, আই নো হিম। চলো। পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ, যেখানে নিজের দেশের ভাষা প্রতিষ্ঠার জন্য মানুষ জীবন দিয়েছে। ঠিক তাই, সেজন্য ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরা যাচ্ছি কোথায়? আব্বা তোমাদেরকে যেখানে যেখানে নিয়ে যেতে বলেছেন, আমি তোমাদেরকে সেখানে সেখানে নিয়ে যাচ্ছি। মানে আব্বা আবার আমাদের কখন কোথায় নিয়ে যেতে বলছেন? ও আচ্ছা, বুঝেছি। দেশে এসেছো, আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করতে বলেছেন, কিন্তু লাভ কি? তারা তো কিছু পাওয়ার আশা থাকে, দিলে ভালো, না পেলে খারাপ। দেখো, মানুষ বিদেশে গেলে তার জ্ঞান বাড়ে, বুদ্ধি বাড়ে, মানসিকতা প্রসারিত হয়, বাস্তববাদী হয়, সৃজনশীল হয়। আর তুমি দেখছি এখন উল্টো পথে হাঁটা শুরু করেছো। আমি কি উল্টো পাল্টা করলাম? দেখো, আমরা দেশে এসেছি, আবার কতদিন পর আসতে পারবো জানি না, আদৌ আসতে পারবো কিনা জানি না। আমি একটা কাজে হাত দিয়েছি, বাবা এই কাজে মত দেবেন কিনা বুঝতে পারছি না, কিন্তু বাবাকে খুশি করার জন্য আমরা বাবা যা যা বলছেন তাই তাই করছি। কিন্তু আমরা যাচ্ছি কোথায়? হ্যাঁ, আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি শহীদ মিনার। শহীদ মিনার? হ্যাঁ, চলো চলো চলো। শহীদ মিনারের নকশা মূলত ভাষা শহীদদের স্মরণে নির্মিত। এই অর্ধবৃত্তাকার কলামগুলো যেন মা, যে তার সন্তানদের পরম মমতা বুকে আগলে রেখেছে। আর ওই যে উঁচু স্তম্ভটি, সেটি সেই শহীদ সন্তানদের প্রতীক, সিম্বলিক। এমন স্থাপনা পৃথিবীর কোথাও নেই। সুন্দর, খুব সুন্দর। অর্ধবৃত্তাকার কলামগুলো যেন একজন মা, যে তার সন্তানগুলোকে পরম মমতার বুকে আগলে রেখেছে।
মধ্যভাগের এই উঁচু স্তম্ভটি সেই শহীদ সন্তানদের প্রতীক, সিম্বল। খুব সুন্দর, মন ছুঁয়ে যায়, ভোলা যায় না। সন্তানদের প্রতি মায়ের ভালোবাসা, মমতা প্রকাশ পায়। স্তম্ভের পেছনে লাল রং যেন ভাষা শহীদদের রক্তে রাঙানো উদীয়মান সূর্যের প্রতীক। এটি ভাষা আন্দোলনের জীবন উৎসর্গকারী বীরদের স্মরণে তৈরি, যা বাঙালির ভাষা ও সংস্কৃতির প্রতি মানুষের গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। আরে ছোট মিয়া, শহীদ মিনারে গভীর ভালোবাসা নিবেদন করছো, ভালো। আমাদের দিকে একটু ছিটে ফোটা ফেলো। ভাবি কি বলছো? আচ্ছা পরিচয় করে দিই, ও এলিনা, বাংলাদেশের বিভক্তি, সংস্কৃতি ও ভাষা নিয়ে থিসিস করছে। বিদেশি স্টুডেন্ট? কোন দেশের? আর এশিয়ান না, সুদূর ইউরোপের। ইউরোপের তো অনেকগুলো দেশ, কোন দেশের? Let me introduce myself. I am Alina. I am from Sweden. সুইডেন? আমরা মানে সুইডেন? ভাবি, এখানে শহীদ মিনারে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলো না, এতে ভাষা শহীদদের অমর্যাদা হয়। আচ্ছা, সুইডেনের মেয়ের সাথে পরিচয় করিয়ে দিয়েছো, আলাপ করবো না? আপনারা সুইডেনের কোথায় থাকেন? গোথেনবার্গের ভিন্টারগ্যাটেনে। তোমার বাসা কোথায়, কোন রেসিডেন্সে থাকো? সরি, তুমি করে বলে ফেললাম। এরিসবার্গ। এরিসবার্গ নদীর ধারের সুন্দর আধুনিক শহর। আমরা কয়েকবার ঘুরতে গিয়েছি। তোমার বাসার ঠিকানাটা দিয়ে যাও, পরের বার গেলে আমরা যাবো। যাবেন, ইউর মোস্ট স্বাগত জানাবো, খুশি হব। ধন্যবাদ। আমরা কয়েকদিন পরে যাব। তুমি কবে যাবে? ছোট মিয়া, তুমি ওটা একদিন বাসায় নিয়ে আসো। সম্পর্কটা গভীর না হলে ওদের বাসায় যাবো কিভাবে আমরা? আমি স্যারকে অনেকবার বলেছি বাসায় যাব, বাসায় যাব, স্যার নিয়ে যায় না। আমি যাব, এখন যাব। আরে না না, এখন কি হবে, তোমাকে এয়ারবিএনবিতে দিয়ে আসতে তো দেরি হয়ে যাবে, পরে কোনো দিন। ও আচ্ছা, ওকে বাসায় দিয়ে আসা হয়, তা ভালো। আজকে আমাদের বাসায় যাবে, আমাদের বাসা থেকে ওর বাসায় যাবে, পরে আবার ওর বাসা থেকে আমাদের বাসায় ফিরবে। আচ্ছা ঠিক আছে, ও যাওয়ার আগে দেখা করে যাবে। তুমি দেখি এখনো এখানেই বেঁচে আছো। আমি ওদেরকে একদম পুরো শহীদ মিনার একেবারে ঘুরিয়ে দেখেছি। ভালো করেছো। ও সুইডেনের মেয়ে এলিনা, ও আব্দুর রহমানের বড় ভাই। ও হাই হাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা যাও, আমি ওকে নিয়ে আসছি। টাটা। টাটা টাটা। রহমান, আসো। কে? কাকে চাই? আসসালামু আলাইকুম, আমি জহুরুল হক, মার্কেটিং ম্যানেজার, ইউনিক বিল্ডার্স। ওয়ালাইকুম সালাম। বিল্ডার্স? আমার বাড়িতে? আপনি কার কাছে এসেছেন? আমি হান্নান সাহেবের কাছে এসেছি। আপনি কে যদি জানতে পারতাম। ও, ওরা তো কেউ বাড়িতে নেই। আমি মানে হান্নান আমার বড় ছেলে। ও তাহলে তো আপনার সাথেও কথা বলতে হবে। আমি কি একটু ভিতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, কথা বলবেন যখন আসুন, বসে কথা বলুন। বসুন বসুন। আমি গতকাল বিকেলে এসেছিলাম, তার সাথে আমার কিছু কথা হয়েছে। এখন আরো কিছু কথা দরকার। এখন আপনার সাথেও কিছু কথা বলার দরকার। ও, ওরা তো কেউ আসলে বাড়িতে নেই। জরুরি কথা থাকলে আপনি আমাকেও বলতে পারেন, না হলে অপেক্ষা করতে হবে। অবশ্যই আপনার সাথে তো কথা বলতেই হবে, কারণ এই বাড়ির মালিকানা তো এখন আপনার নামে। আপনি তো এখনো আপনার সন্তানদের হেবা করে দেননি, অতএব তারা এখনো এই সম্পত্তির অংশীদার হয়নি। অতএব কন্ট্রাক্টটা আপনার সাথে আমাদের হবে।
আমার সাথে কন্ট্রাক্ট হবে, আমি ঠিক বিষয়টা ক্লিয়ার না, একটু ক্লিয়ার করবেন প্লিজ। না না, ব্যাপারটা ভেরি সিম্পল, এটা গিভ অ্যান্ড টেকের ব্যাপার। আপনি আমাকে দেবেন, আমি আপনাকে দেব, মানে 50-50। আমাদের ব্যবসা এরকমই হয় আর কি, আমরা এভাবেই ব্যবসা করি। মানে হচ্ছে আপনাদের সাথে আমাদের ব্যবসা, বিষয়টা তো আমাকে আরো একটু ক্লিয়ার করে বোঝাতে হবে, আমি ঠিক পুরো বুঝতে পারছি না। আমি কি আপনাকে ব্যাপারটা বোঝাতে পেরেছি? না না, আমি মানতে পারছি না। আমি জীবিত অবস্থায় আমার সারা জীবনের অর্জিত সম্পদে অন্য কেউ ভাগ বসাবে, ভোগ করবে, দখল করবে, অধিকার নেবে, হতে পারে না, এটা আমি হতে দেব না। ইয়ে কি আপনার কি খারাপ লাগছে? আপনি তো ঘামছেন। না না, আমি ঠিক আছি, আমাকে ঠিক থাকতে হবে। শুনুন, দাদা আপনি কোথাও যাবেন না, বসুন। সবাই শোনো, একটা সম্পদ অর্জন করতে অত্যন্ত কঠিন, এটা কোনো সহজ কাজ না। তেমনি ভাবে সেই অর্জিত বস্তুকে রক্ষা করাও সেটাও কঠিন। যেমন স্বাধীনতা অর্জিত হয় পরাধীনতার কবল থেকে মুক্ত হয়ে নিজের শাসন, নিজের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা, ঠিক তেমনি ভাবে স্বাধীনতাকে রক্ষা করা হচ্ছে বাইরের শত্রু থেকে নিজের সার্বভৌমত্বকে রক্ষা করা। এই সম্পদ অর্জন করতে আমাকে অনেক কষ্ট, ত্যাগ এবং আমার বিলাসিতা অনেক কিছুর বিনিময়ে তোমার আর তোমাদের মায়ের কাঙ্ক্ষিত স্বপ্নের ফসল স্বাধীনতা অর্জনের পরে জনগণ যদি উদাসীন হয়ে পড়ে, তাহলে সেই স্বাধীনতা রক্ষা করা কঠিন হয়ে পড়ে। জনগণের রাজনৈতিক সচেতনতা এবং দেশপ্রেমের অভাবে সেটা আর কাজে লাগে না। তেমনি অর্জিত সম্পদের প্রতি সন্তানেরা, পরবর্তী প্রজন্ম যদি উদাসীন হয়ে পড়ে, তাহলে সেই সম্পদ রক্ষা করা কঠিন হয়ে পড়ে এবং তাতে বাইরের হস্তক্ষেপ সহজ হয়ে যায়। বাবা, ও এলিনা। যার পরিচয় সে নিজে দিক, তুমি কেন কথা বলছো? আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি আলাইনা, সুইডেন থেকে বাংলাদেশে আসছি থেসিস করতে। থেসিস শেষ করে সুইডেন ফেরত যাব না। সুইডেন ফেরত যাবে না? তুমি কোথায় থাকবে? এখানে, এই ঘরে। মানে কি বলছো তুমি? তুমি চুপ থাকো, ওকে বলতে দাও।
হ্যাঁ বল। আমি বাংলাদেশের সমাজ সংস্কৃতি পছন্দ করি, ভালোবাসি। বাংলাদেশের মানুষ আব্দুর রহমানকে ভালোবাসি। খুব ভালো কথা। এই দেশকে, এই দেশের মানুষকে তো ভালোবাসতেই হবে। তা তোমার সাথে কিভাবে? বাবা, ওর থিসিসের গাইড আমি। বাবা, ওর সারা জীবনেরও গাইড হতে পারে যদি আপনি সম্মতি দেন। যে আমার দেশকে ভালোবেসেছে, আমার দেশের মানুষকে ভালোবেসেছে, তাকে আমি ভালো না বেসে পারি? আলহামদুলিল্লাহ। দেখো, একজন বিদেশি নিয়ে বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশে থেকে যেতে চাচ্ছে, আর আমাদের দেশের মানুষেরা নিজের স্বার্থে দেশকে ছেড়ে বিদেশে চলে যায়। আব্বা, আমি ঠিক করেছি আমি আর যাব না, দেশেই থেকে যাব। আমার জ্ঞান বুদ্ধি লেখাপড়া আমার এদেশেই কাজে লাগাবো। আমি দু একটা ফার্মের সঙ্গে আলাপ করেছি, আপাতত একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে জয়েন করছি। আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম। কিন্তু আমার ভাই বোনদের লেখাপড়া? বাবা, বাংলাদেশে তো এখন বিশ্বমানের লেখাপড়া হয়, বাংলাদেশের মানুষই তো এখন বিশ্ব জয় করছে, তাই আমরা আর কোথাও যাব না। ঘরে নতুন মেহমান এসছে, তার জন্য ভালো মন্দ খাবারের ব্যবস্থা করো। আমি 2 রাকাত শুকরানা নামাজ পড়ে আসছি, কেমন? এলিনা, বসো।